আজকে আমরা পড়ে শোনাব শাহরিয়ার কবির এর বই বহুরূপীর ষষ্ঠ পর্ব। পর্ব ৬, হীরের নেকলেস চুরি। ছোটনের কাছে সব কথা শুনে ইতু বলল, এখন আর বলে কি লাভ? এহতেশাম ভাইয়া তো জেনে গেছে বড়দির এ বিয়েতে অমত নেই। বড়দি 2 বছর অপেক্ষা করতে বলেছে, এটা ভুলে যাচ্ছিস কেন? জবাব দিল ছোটন। তাহলে কি তুই মনে করিস বড়দিকে সাইফ ভাইয়ের কথা বলা দরকার? সাইফ ভাইকে আমি কথা দিয়েছি যে। বড়দিকে একা পাওয়া কঠিন কিছু নয়। বেশিরভাগ সময় বড়দি ওর নিজের ঘরে পড়াশোনা করে সময় কাটায়। ছোটন আর ইতু এসে যখন সাইফের সব কথা খুলে বলল, শুনে অনেকক্ষণ গম্ভীর মুখে চুপচাপ বসে রইল বড়দি। একবার ছোটনদের দিকে তাকালো। ওর মনে হলো এতদিন ওদের যতটা ছোট ভাবত, আসলে ওরা ততটা ছোট নয়। ভালো লাগলো মেজ ও সেজ কাকার ছোট ছেলে দুটো তাকে নিয়ে ভাবছে বলে। বলল, আমি সাইফ ভাইয়ের সঙ্গে কিছু কথা বলতে চাই। কলেজে নয়, বাইরে কোথাও। নৌকা ভাড়া করে বুড়িগঙ্গার ওপার থেকে ঘুরে এসো না, ভালো লাগবে। এই বলে ছোটন একবার ইতুকে দেখালো। তারপর বলল, আমরা একদিন ঘন্টা হিসেবে ভাড়া করে ঘুরে বেরিয়েছিলাম, দারুণ মজার, মাত্র 6 আনা ঘন্টা। বড়দি মৃদু হেসে বলল, একটা চিঠি দেব সাইফ ভাইকে, লুকিয়ে পৌঁছে দিতে পারবি? মিতু, রন্টু, ঝন্টু, রিমকি, সিমকি কেউ জানতে পারবে না। তুমি ভেবো না বড়দি, ইতু বলল, আমরা ঠিক পৌঁছে দেব, কাকপক্ষীও টের পাবে না। বড়দি অল্প কথায় ছোট্ট একটা চিঠি লিখে খামে পুড়ে মুখ বন্ধ করে ইতুর হাতে দিল। সঙ্গে সঙ্গে ওটা প্যান্টের পকেটে লুকিয়ে ফেলল ইতু। তারপর ওরা দুজন ভালো মানুষের মতো মুখ করে বড়দির ঘর থেকে বেরিয়ে এলো। ছোটন চাপা গলায় জিজ্ঞেস করল, এখনই যাবি? ইতু মাথা নেড়ে সায় জানালো, তুই উপরে যা। দুজনকে একসঙ্গে বেরোতে দেখলে মিতু রন্টুরাও আসতে চাইবে। বলিস সাইফ ভাইয়ের কাছ থেকে আমি গল্পের বই আনতে যাচ্ছি। ছোটন মুখ টিপে হেসে চিলেকোঠার ঘরে চলে গেল। ভেজা বেড়ালের মতো ইতুও ওদের বাড়ি থেকে বেরিয়ে এলো, কেউ লক্ষ্য করল না। চিঠি পড়ে সাইফ বলল, জাহানারা আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। ইতু বলল, জানি, আমি আর ছোটন বলেছি নৌকা ভাড়া করে বুড়িগঙ্গা থেকে বেরিয়ে আসতে। মিলব্যারাক ঘাট থেকেই ভালো নৌকা পাবেন। ভালো বুদ্ধি বের করেছ তো, তোমাকে একটা উপহার দেওয়া উচিত। এই বলে সাইফ ওর বইয়ের আলমারির ভেতর থেকে নতুন একখানা পথের পাঁচালী বের করে ইতুকে দিল। এ বই পড়েছ? নাম শুনেছি, পড়িনি। এটা কি বড়দের বই? আমি ক্লাস 6-এ থাকতে প্রথম পড়েছি, এখনো পড়ি, বলতে পারো সব বয়সের বই। ইতু ক্লাস 8-এ পড়ে। ভয় ওর ছোটদিকে নিয়ে। একদিন নিহার রঞ্জনের উল্কা পড়তে দেখেছিল ছোটদি। বড়দাকে বলে বকুনি খাওয়ালো, ও নাকি আজে বাজে নভেল পড়া শুরু করেছে। বড়দাকে বলার অবশ্য কারণও ছিল। ওর আগে ছোটদি নিজে পড়তে চেয়েছিল, দেয়নি বলে যত রাগ। রংচঙে মলাট দেখে একবার স্কুলের লাইব্রেরি থেকে এনেছিল সঞ্জীব চন্দ্রের কণ্ঠহার বইটা। লাইব্রেরিয়ান টিচার গম্ভীর মুখে বলেছিলেন, কার বই নিচ্ছ জানো তো? ইতু মাথা নাড়তে তিনি বললেন, বঙ্কিমচন্দ্রের ভাই হচ্ছেন সঞ্জীব চন্দ্র। লাইব্রেরিয়ান কিছু বললেন না, অথচ ছোটদি দেখেই, এ মা, এসব অসভ্য নভেল পড়িস তুই? বলে বইটা ওর হাত থেকে ছো মেরে নিয়ে গেল। ও চেঁচামেচি করতে পারত, বড়দার বকুনির ভয়ে কিছু বলল না। শুধু লুকিয়ে ছোটদির হোমওয়ার্ক করা খাতার 2 পাতার মাঝখানটায় চিবনো চুইংগাম সেটে দিয়েছিল। পথের পাঁচালী দেখে ছোটদি আবার কি কাণ্ড বাধায়, এই ভেবে ওটাকে জামার ভেতর গুজে বাড়ি এলো ইতু। বাইরের বসার ঘর পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে, একেবারে বড় জেঠুর মুখোমুখি। চোরের মতো ওকে ঘরে ঢুকতে দেখে বললেন, তোর পেটটা এমন ফুলে আছে কেন, হেঁপেছে নাকি? শুকনো গলায় ইতু বলল, না জেঠুমণি। তবে? ও কিছু নয়, এমনি, বলে জেঠুর সামনে থেকে পালিয়ে বাঁচল ইতু। চিলেকোঠার ঘরে রিমকি সিমকিরাও ছিল। রিমকি, ছোটন, মিতু আর ঝন্টু লুডু খেলছিল। সিমকি আর রন্টু খাতা নিয়ে বসে খেলছিল কাটাকুটি। রিমকিকে দেখে সাইফ ভাই আর বড়দির কথাটা বলার জন্য ইতুর বুকের ভেতরটা আকুপাকু করছিল। এসব ক্ষেত্রে কথা না বলে থাকতে পারাটা দারুণ কঠিন ব্যাপার। ইতু ভাবল, বড়দি বিশ্বাস করে ওকে একটা কাজ দিয়েছে। বড়দির বিশ্বাসের দাম ওকে আর ছোটনকে দিতেই হবে। খাটে উঠে বালিশ টেনে আতশোয়া হয়ে ইতু পথের পাঁচালী পড়তে বসল। বিকেলে ওকে একা পেয়ে ছোটন বলল,
দিয়েছিলি ঠিক মতো? ইতু মাথা নেড়ে সায় জানালো। ছোটন আবার বলল, বড়দিকে আমি জিজ্ঞেস করছিলাম নাকি কাল যাবে। আমি ভাবছি বড়দি যদি মত পাল্টায় এহতেশাম ভাইয়ার কি অবস্থা হবে। তোর কি মনে হচ্ছে বড়দি মত পাল্টাবে? তাই তো হওয়া উচিত। সাইফ ভাইয়ের সঙ্গে এহতেশাম ভাইয়ার কোনো তুলনাই হতে পারে না। পরদিন বিকেলে বড়দি বান্ধবীর বাড়িতে যাবার নাম করে বেরিয়ে গেল। ইতু আর ছোটন খেলা ফেলে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছিল বড়দির ফেরার জন্য। রিমকিরা লুডু খেলতে বসে দুবার ডেকেছিল ছোটনকে। মাথা ব্যথার কথা বলে ও এড়িয়ে গেল। ইতু বসেছিল পথের পাঁচালী নিয়ে, কয়েক পাতা পড়ে একবার নিয়ে যায়, একবার ছাদে আসে, এই করে বিকেল কাটালো। সন্ধে নাগাদ ছোটন আর ইতু বড়দিকে ঢুকতে দেখল সিং দরজা দিয়ে। কাউকে কিছু না বলে দুজন চুপি চুপি বড়দির ঘরে এলো। ওদের দেখে বড়দি ম্লান হাসল। ছোটন বলল, তুমি কি ঠিক করলে বড়দি? বড়দি শুকনো গলায় বলল, সবাইকে একবার মত জানিয়ে দিয়েছি, এখন অন্য কথা বললে রাঙা জেঠিমার কাছে কারো মুখ দেখাবার জো থাকবে না। সাইফ ভাই কি বললেন? বললেন আমি যা ভালো মনে করি তাই করতে। ইতু ভেজা গলায় বলল, কি হয় বড়দি, এখন যদি মত পাল্টাও? আমরা সবাই দিদাকে বলবো। না রে, তা আর হয় না। এ বাড়িতে আমিই প্রথম মেয়ে, বিয়ের ব্যাপারে যার মত জানতে চাওয়া হয়েছে। একবার বলেছি এহতেশামকে বিয়ে করতে আমার আপত্তি নেই, আবার বলবো আরেকজনকে বিয়ে করতে চাই। বাবা শুনলে ভারী কষ্ট পাবেন। বড়দির কথা শুনে ইতু আর ছোটন কষ্ট পেল। কাছে এসে দুজনের কাঁধে হাত রেখে বড়দি বলল, এসব কথা ভুলে যা, কোনোদিন ঘুণাক্ষরেও কেউ যেন জানতে না পারে। মনে থাকবে তো লক্ষ্মী ভাই? ওরা বুঝতে পারছিল এসব কথা বলতে বড়দির খুব কষ্ট হচ্ছে। ইতু জানে ওরা ঘর থেকে বেরিয়ে গেলেই বড়দি দরজায় খিল দিয়ে কাঁদতে বসবে। ওদেরও খুব কান্না পাচ্ছিল। বড়দির কথায় সায় জানিয়ে ওরা ঘর থেকে বেরিয়ে এলো। তখনও চিলেকোঠার ঘরে রিমকি সিমকিরা মিতুদের সঙ্গে লুডু খেলছিল। আজ ওদের নানিও এসেছেন। ভূপালী জেঠিমার সঙ্গে জমিয়ে গল্প করছেন। ইতু আর ছোটন বাইরের রোয়াকের উপর গিয়ে বসে রইল চুপচাপ। কিছুক্ষণ পর ছোটন বিরক্ত হয়ে বলল, ধ্যাত, কিছুই ভাল লাগছে না। ইতু বলল, ভূপালী জেঠিমা না এলেই বরং ভালো ছিল। ছোটন একটু পরে বলল, ভূপালী জেঠিমা না এলে ও বাড়ির সঙ্গে মেলামেশা যে বন্ধ হয়ে গিয়েছিল, ভুলে গিয়েছিস বুঝি? আসল কালপ্রিট হচ্ছেন সেচকা। পিকনিকের গাড়ি ঠিকমতো জোগাড় হলে এহতেশাম ভাইয়া চান্স নিতে পারত না। আসতে চাইলে অনেক ছুতো করে আসা যায়। ইতু কিছুক্ষণ চুপ থেকে বলল, এহতেশাম ভাইয়ারই বা কি দোষ? বড়দি মানা করলেই সব চুকে যেত। ছোটন সায় জানালো, সাইফ ভাই ওকে যতটা খারাপ ভাবছেন এহতেশাম ভাইয়া কি ততটা খারাপ? ভালো বাংলা না জানলে কি হবে, ওর মনটা তো খুব বড়। যারা ভালো বাংলা জানে না, রবীন্দ্রসঙ্গীত তেমন শোনেনি, তাদের ভেতর কি ভালো মানুষ নেই? ঠিক তখনই লম্বা সাদা ফোর্ড গাড়ি নিয়ে এহতেশাম ভাইয়া এসে ঢুকল। গাড়ি থেকে নামলো দুটো মস্ত বড় আইসক্রিম কেক এর বাক্স নিয়ে। কাছে এসে হেসে বলল, বহুত পেরেশান মালুম হচ্ছে, কোনো ঝুট ঝামেলা হয়নি তো? না এহতেশাম ভাইয়া, ইতু বলল, ভেতরে যান, বড়দি ঘরেই আছে। কাল আমরা সবাই বাগদাদ কা চোর দেখব, মনে আছে তো তোমাদের? ছোটনার ইতু সামান্য হেসে মাথা নেড়ে সায় জানালো। তারপর মির্জা এহতেশামের হাত থেকে আইসক্রিমের বাক্স নিয়ে সবাই দোতলায় গেল। এহতেশাম ভাইয়া এসেছে শুনে চিলেকোঠা থেকে মিতু, রন্টু, ঝন্টু আর রিমকি সিমকিরাও নেমে এলো। ছোটদি রোজকার মতো ফাজলামো শুরু করলো। বড়দাও নিচে এসে নিজের ঘরে যেতে যেতে বলল, যাওয়ার সময় দেখা করে যেও। এহতেশাম মিষ্টি করে হেসে সায় জানালো। ইতুরা লক্ষ্য করেছে এহতেশাম ভাইয়া যখন আসে তখনই বাড়ির সবাই উৎফুল্ল হয়ে ওঠে। প্রত্যেকবার পান খাওয়ার জন্য 2 টাকা বকশিস পেয়ে দুঃখীর মারও আহ্লাদের সীমা নেই। রাতে দিদা জোর করে মির্জা এহতেশামকে খাইয়ে দিলেন। এহতেশাম চলে যাওয়ার পর বড়রা দিদার ঘরে আলোচনায় বসল। বিয়ের ব্যাপারে নাকি ও দেরি করতে চাইছে না। বলেছে বিয়ের পর জাহানারা ইন্টার্নশিপ করুক কিংবা বিলেতে গিয়ে আরো ডিগ্রি আনুক, ও কোনো কিছুতেই আপত্তি করবে না। একমাত্র ছেলের বউ দেখার জন্য ওর আব্বা নাকি অস্থির হয়ে পড়েছেন। দিদা বলল, এ মাসের শেষে একটা ভালো তারিখ আছে। এহতেশাম বলে গেছে সেদিন হলে ভালো হয়। ওর ইচ্ছে রাঙা বউ থাকতে থাকতে বিয়েটা হয়ে যাক। ভূপালী জেঠিমা এ আসরে ছিলেন না।
বড় জেঠু বললেন, এহতেশামকে বিয়ে করতে জানুর যখন আপত্তি নেই, তখন এ মাসের শেষে হতেই পারে। দিনকুড়ি সময় হাতে আছে। জানুর মার গয়না তো কম নেই, পুরনো 2-1 সেট ভেঙে নতুন করে গড়ে নিলেই হবে। দিদা বললেন, আমাদের হীরের নেকলেসটাও তো জানু পাবে। ইতুদের বাড়ির এই এক রেয়াজ। ওদের বংশের এক আদিপুরুষ মোগল দরবারে কাজ করতেন। নাকির সম্রাট শাহজাহান একটা হীরের নেকলেস দিয়েছিলেন তাকে। সেই থেকে বংশে যার প্রথম বিয়ে হয়, নেকলেসটা সে পায়। দিদার কাছ থেকে পেয়েছিলেন বড় জেঠিমা, তার একমাত্র মেয়ে জাহানারা। স্বাভাবিকভাবেই নেকলেসটা তার ভাগ্যে রয়েছে। বড় ফুপি দিদার কথা শুনে ছোট একটা দীর্ঘশ্বাস ফিরে বললেন, এই প্রথম হীরার নেকলেস আমাদের বংশের বাইরে চলে যাচ্ছে। ছাগলের মতো কথা বলো না আকিকুন্নেসা। ছেলে হলে বংশ, মেয়ে হলে বংশ নয়, এসব আদ্দিকেলে কথা আমাকে বলতে এসো না। বংশ না হলে তুমিই বা কেন জামাইয়ের বাড়ি ফেলে এ বাড়িতে থাকো? ভালো করেই জানো, আমার কাছে ছেলে মেয়ে সব সমান। দিদার ধমক খেয়ে চুপসে গেলেন বড় ফুপি। মেজ জেঠু বললেন, সময় যখন বেশি নেই, কাজগুলো ভাগাভাগি করে নিলে ভালো হয়। খাতা কলম নিয়ে বসো, আগে আত্মীয় স্বজনদের লিস্টই করো। ছোটকা উঠে কাগজ কলম নিয়ে লিখতে বসল। বিরাট লিস্টি। রন্টু আর ঝন্টুর ঘুম পাচ্ছিল। ইতুর মনে হলো এ বৈঠক কয়েক ঘন্টা চলবে। অন্যদের ইশারায় বলল ওপরে যেতে। সবাই ঘরে এসে লেপের তলায় ঢুকল। ঘরটা চিলেকোঠা হলে কি হবে, এমনিতে বেশ বড়। একটা বড় আর একটা মাঝারি খাট ফেলার পরও অনেক জায়গা রয়েছে। একদিকের দেয়াল ঘেঁষে ওদের পড়ার জায়গা। কাঠের একটা বড় বাক্স আছে, ওপরে এটা সেটা রাখা যায়। ভেতরে ওদের যাবতীয় সম্পত্তি, পুরনো আমলের জিনিস, খুলতে 2-3 জন লাগে। মাঝারি খাটে শোয় ইতু আর ছোটন, বাকি 3 জন বড় খাটে। পৌষ মাস এখনো শুরু হয়নি, এরই ভেতর শীত নেমে গেছে। মৃদু লেপের তলা থেকে কচ্ছপের মতো মাথা বের করে বলল, বড়দির বিয়েতে দারুণ মজা হবে। এহতেশাম ভাইয়ার কাছ থেকে বাজি পোড়ানোর পয়সা নিতে ভুলিস না। রাতে ঘুমের ভেতর ওরা সবাই বড়দির বিয়ে নিয়ে বিচিত্র সব স্বপ্ন দেখল। মজার স্বপ্ন দেখছিল ছোটন। এহতেশাম ভাইয়া এসেছে হাতির পিঠে চেপে। সাইফ ভাই কোত্থেকে এসে চামড়ের মতো বড় একটা পালক দিয়ে হাতির পায়ের তলায় সুড়সুড়ি দিল। হ্যাক হ্যাক করে হেসে উঠল হাতিটা। সামনের 2 পা তুলে 1 পাক নাচল। সেই সঙ্গে এহতেশাম ভাইয়া ধপাস করে নিচে পড়ে গিয়ে পাগড়ি কাহা বলে চেঁচাতে লাগল। ভূপালী জেঠিমা চেঁচাচ্ছেন, সেহনাই বাজাও, মিঠাই লাও বলে। স্বপ্ন দেখতে দেখতে ঘুমের ভেতরেই শব্দ করে হাসল ছোটন। পরদিন সকাল হতে না হতেই দিদা সবাইকে কাজ গছালেন। সকাল থেকে রাত পর্যন্ত বড়দের কাউকে একদণ্ড বসতে দিলেন না। তবে বিকেলে ছোটরা সবাই হইচই করে এহতেশামের সঙ্গে মায়া সিনেমায় গিয়ে বাগদাদ কা চোর দেখে এলো। রাতে খাবারের পর কাজের ভয়ে বড় আর মেজ জেঠু পালিয়েছিলেন ইতুদের চিলেকোঠায়। সিগারেট টানতে টানতে বড় জেঠু বললেন, নিচে গিয়ে কেউ পাহারা দে, মা যেন টের না পান আমরা এখানে। 60-এর কাছে বয়স হলো বড় জেঠুর, এখনো দিদার সামনে সিগারেট খান না। বেশি ইচ্ছে করলে ছাদে এসে নয়তো রাস্তায় গিয়ে মোড়ের চায়ের দোকানে বসে কয়েক টান মেরে আসেন। সিঁড়ির গোড়ায় বসে পাহারা দিচ্ছিল ইতু। হঠাৎ লক্ষ্য করল দিদা তার ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে কাউকে না দেখে নিচে চলে গেলেন। একটু পরে ব্যস্ত পায়ে আবার উঠে এলেন দোতলায়। ইতুকে দেখে চাপা উত্তেজিত গলায় বললেন, তোর জেঠুরা কোথায় দেখেছিস? ছাদে বসে কথা বলছে, ইতু বলল। ডেকে দেব? শিগগির আমার ঘরে আসতে বল, এই বলে দিদা নিজের ঘরে ঢুকলেন। ইতু দৌড়ে এসে বড় আর মেজ জেঠুকে বলল, তোমাদের দুজনকে এক্ষুনি দিদা ওর ঘরে যেতে বলেছেন। কেন, কিছু বলেননি? শুকনো গলায় জানতে চাইলেন জেঠু, যেন দিদা ওর সিগারেট খাওয়ার কথা জেনে গেছেন। ইতু বলল, জানি না কেন, দিদাকে খুব পেরেশান মনে হলো। 2 ভাইয়ের হাতে সিগারেট, আধখানাও শেষ হয়নি। নিভিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে বড় জেঠু নেমে যাওয়ার পর ইতুরাও পা টিপে নিচে নামল। দরজার ফাঁক দিয়ে দেখল ঘরের ভেতর মা, কাকি, জেঠি, ফুপি, বাবা, কাকা, জ্যাঠারা সবাই রয়েছেন। ভূপালী জেঠিমার শরীর ভালো নয় বলে তিনি সবার আগে খেয়ে ঘুমিয়ে গেছেন। দিদা বড় জেঠু আর বড় ফুপির নাম ধরে বললেন, শোনো সদরুদ্দিন, আকিকুন্নেসা আর সবাই, বাড়িতে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। দিদার কথার ধরনে
সবার মুখ শুকিয়ে গেল। বড় জেঠু মিনমিন গলায় জানতে চাইলেন, কি হয়েছে মা? আমাদের হীরার নেকলেসটা পাওয়া যাচ্ছে না। সে কি মা? আঁতকে উঠলেন বড় ফুপি। কোথায় ছিল ওটা? ছিল জায়গা মতোই, আমার আলমারির গয়নার বাক্সে। অন্য সব গয়না ঠিক আছে, শুধু হীরের নেকলেসটা নেই। চাবি কার কাছে ছিল মা? ইতুর বাবার কথায় বিরক্ত হলেন দিদা। নেকু নেকু কথা বলো না কামরুদ্দিন। আমার আলমারির চাবি যে সবসময় আমার আঁচলে বাঁধা থাকে, এটা তোমাদের কারো অজানা থাকার কথা নয়। টের পেলেন কখন ওটা যে নেই? প্রশ্ন করলেন বড় ফুপি। একটু আগে। জাহানারার বিয়েতে ওর মার কখানা গয়না দেব স্যাকরাকে নতুন করে গড়ে দেবার জন্য। বাক্স খুলে দেখি ওটা নেই। শেষ কবে দেখেছিলে হীরের নেকলেসটা? জানতে চাইলেন বড় জেঠু। 10 আগেও দেখেছিলাম, স্পষ্ট মনে আছে। রাঙাবো ওর জড়োয়া সেটটা তুলে রাখতে দিল, বাক্স খুলে ওগুলো রাখলাম, তখনও ওটা বাক্সে ছিল। এর মধ্যে চাবিটা একবারও হাতছাড়া করেননি মা? মেজু ফুপির কথায় আবার বিরক্ত হলেন দিদা। চাবিটা যে আমি কখনো হাতছাড়া করি না, এটা তোমার জানা নেই বলতে চাও জরিফুন্নেসা? ছোটবেলার এমন এক ঘটনার ইঙ্গিত দিলেন দিদা। মেজো ফুপির মুখটা শুকিয়ে গেল, যদিও অন্যরা কিছুই টের পেল না। মেজো ফুপির শুকনো মুখ দেখে দিদার মায়া হলো। গলাটা একটু নরম করে বললেন, ঘুমানোর সময়ও চাবি আমার আঁচলে বাঁধা থাকে। কে নিতে পারে হীরের নেকলেস? আপন মনে প্রশ্ন করলেন মেজো জেঠি। তুমি কি কাউকে সন্দেহ করো মা? জানতে চাইলেন বড় জেঠু। কাকে সন্দেহ করব? বলে দিদা বড় ফুপির দিকে তাকালেন। কারো কারো এটা পছন্দ নয় যে এ বংশের নেকলেসটা জাহানারার কাছে যাক। বড় ফুপি শুকনো গলায় বললেন, সেদিন আমি কথাটা বলেছিলাম বংশের ভবিষ্যতের কথা ভেবে। আব্বা সবসময় বলতেন, এই নেকলেসটার জন্যই আমাদের বংশের কাউকে বড় রকমের কোনো বিপদে পড়তে হয়নি। বড় ফুপির চোখে চোখ রেখে দিদা খড়খড়ে গলায় বললেন, বংশের মঙ্গলের কথা ভেবে তোমরা কেউ যদি নেকলেসটা লুকিয়ে রাখো, এই বেলা বের করে দাও। আমার মন বলছে ওটা জাহানারাকে না দিলেই বংশের অমঙ্গল হবে। ছি ছি, এসব আপনি কি বলছেন মা? বিব্রত গলায় বললেন বড় ফুপি। আমরা কেন নেকলেস লুকোতে যাব? জানো কি আমাদের মেয়ে নয়? দিদার কথায় দুঃখ পেয়ে চোখে আঁচল দিলেন বড় ফুপি। দীর্ঘশ্বাস ফেলে দিদা বললেন, যেভাবে হোক নেকলেসটা খুঁজে বের করতেই হবে। পুলিশে খবর দিলে হয় না? ভয়ে ভয়ে কথাটা বললেন মেজো জেঠু। পুলিশ কবে চোরাই মাল উদ্ধার করেছে আমার জানা নেই বাপু। দিদা শান্ত গলায় বললেন, নিজেরা ভালো করে খুঁজে দেখো। নিতান্তই যদি না পাওয়া যায় পুলিশকে বলতে হবে বই কি। তবে এও বলি, পুলিশ এসে বাড়ির লোকজনদের উল্টো পাল্টা জেরা করবে, সে বড় লজ্জার কথা। মেজো জেঠু বললেন, সত্যি সত্যি যদি ওটা চুরি হয়, জানুর বিয়ের আগে পুলিশ খুঁজে বের করতে পারবে বলে তো মনে হয় না। দরকার হলে জাহানারার বিয়ের তারিখ 1 বছর পিছিয়ে দেব। হীরের নেকলেস ছাড়া জাহানারার বিয়ে হবে না। বিয়ের তারিখ পেছনোর দরকার কি মা? বড় জেঠু বললেন, এত ভালো একটা ছেলে পাওয়া গেছে, ওরকম না হলেও জানুকে আমি হীরের একটা নেকলেস কিনে দিতে পারবো। না সদরুদ্দিন, আমি ওটাই চাই। কিভাবে খুঁজে বের করবে তোমরা জানো। আমার শেষ কথা হলো, জাহানারা ওই নেকলেস পরেই বিয়ে করবে। কথা শেষ করে উঠে দাঁড়ালেন দিদা। বাইরে ছোটরা যারা দরজার আড়াল থেকে ঘরের ভেতরের দম বন্ধ করা নাটকের সংলাপ শুনছিল, তারা সবাই পা টিপে গুটি গুটি চলে গেল তাদের চিলেকোঠার ঘরে। 6ষ্ঠ পর্ব এখানেই শেষ। সবাইকে 7ম পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। পছন্দ হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বন্ধু বান্ধব পরিবারবর্গ সবার সাথে শেয়ার করতেও ভুলবেন না। অনেক ধন্যবাদ।